দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের। নির্বাচনী জনসভায় বললেন, গিবতে পেট ভরবে না মানুষের, দেশের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। কায়দা করে ৩৯ ঋণ খেলাপিকে প্রার্থী বানানো দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে? প্রশ্ন জামায়াত আমিরের। ভোটের বাক্সে হাত দিলে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে হুমকির মুখে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর। অভ্যন্তরীণ হস্তক্ষেপে ক্ষোভ জানালো ঢাকা, সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার সতর্কতা। এবং বাড়তি আমদানির পরও নাগালের বাইরে খেজুর। চলতি মাসে ৬২৪ মেট্রিক টন খালাসের পরও কেজিতে দাম কমছে মাত্র ৫০ টাকা, কারসাজির অভিযোগ বিক্রেতাদের। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। দেশ গড়ার পরিকল্পনায় কেউ বাধা সৃষ্টি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, গিবতে পেট ভরবে না মানুষের, যতই বদনাম করুক দেশের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। সমালোচনা ভুলে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। সমুদ্রের ঢেউ যেন আছড়ে পড়েছে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। লক্ষ জনতার দৃষ্টি পুরো মঞ্চ জুড়ে এক নেতার অপেক্ষায়। ততক্ষণে দীর্ঘ অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলেন, তবে মঞ্চে না উঠে চলে এলেন সাধারণ মানুষের মাঝে। উচ্ছ্বাসে তখন ফেটে পড়ে পলোগ্রাউন্ড। তিনি মঞ্চে ওঠার পর সাধারণ মানুষ, নেতাকর্মী ও সমর্থকদের মুখে তখন তারেক বন্দনা স্লোগানে প্রকম্পিত হতে থাকে চট্টগ্রাম। ভোর থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে আসতে থাকেন কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মাঠ যখন কানায় কানায় পূর্ণ, তখন অপেক্ষার অবসান ঘটে নির্বাচনী জনসভার। বক্তব্য দিতে উঠেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সালাম জানিয়ে চট্টগ্রামের ভাষায় কুশল বিনিময় করেন বন্দর নগরীর মানুষের সঙ্গে। পুরো বক্তব্য জুড়েই ছিল জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শিক্ষা, চিকিৎসা, কৃষি, নারী পুরুষের কর্মসংস্থান সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা চাই গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা ১ লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। কেইপিজেডের মতন আর ওইপিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই শহরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়াও বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের দল ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্নীতির টুটি চেপে ধরা হবে অন্যতম প্রধান কাজ। এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১২ তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বললেও পুরো বক্তব্যে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করেননি তারেক রহমান। বিগত ১৫ বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসমাবেশ থেকে আবারও ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে। পাহাড় ও সমুদ্র ঘেরা বারোয়াউলিয়ার শহর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও
মানুষের অধিকার রক্ষায় অতীতের মতো কাজ করুন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। চট্টগ্রামের পর ফেনীর জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের পর সুযোগ এসেছে দেশ গড়ার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। আজ একটি পরিবর্তনের সময় এসেছে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদেরকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে। পরে কুমিল্লার 14 গ্রামে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান অভিযোগ করেন, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই বিএনপিকে নিয়ে তারা আবল তাবল বকছে। কারো সমালোচনায় পাত্তা না দিয়ে দেশের জন্য কাজ করার কথা জানান বিএনপি চেয়ারম্যান। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এরপর কুমিল্লার সোয়াগাজীতে জনসভায় যোগ দেন তারেক রহমান। কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। দাউদকান্দিতেও জনসভায় তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে, কোনো ছাড় নয়। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে সব গ্রামে গ্রামে আমরা একজন হেলথ কেয়ার দেব। এদিকে লোকে লোকারণ্য নারায়ণগঞ্জের কাঁচপুর। মধ্যরাতে জনসভায় যোগ দেন তারেক রহমান। দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আগামী মঙ্গলবার গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান। জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ। আগামী 29 জানুয়ারি নির্বাচনী জনসভায় যোগ দিতে নওগাঁয় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার নওগাঁর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিএনপি। জানানো হয়, এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে 2 লাখ মানুষ জমায়েতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করেন নেতারা। 2 দশক পর নওগাঁয় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত জেলা বিএনপির নেতাকর্মীরা। কায়দা করে 39 ঋণ খেলাপিকে নির্বাচনে প্রার্থী বানানোর দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে, এমন প্রশ্ন তুলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে অভিযোগ করে হুঁশিয়ার করে তিনি বলেন, এবার ভোটের বাক্সে হাত দিলে গুঁড়িয়ে দেওয়া হবে। উত্তরবঙ্গে 2 দিনের সফর শেষ করে এবার ঢাকায় নির্বাচনী প্রচারণার মাঠে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার গেন্ডারিয়ায় জোটের জনসভায় অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন পুরান ঢাকার ধূপখোলা মাঠে। দুপুরের জনসভায় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। লোকে লোকারণ্য হয় আশপাশ। প্রধান অতিথির বক্তব্যে ঋণ খেলাপিদের কায়দা করে প্রার্থী বানানো দল কিভাবে দেশ দুর্নীতিমুক্ত করবে প্রশ্ন তুলেন জামাতের আমির। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবে। এর আগে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, জামাত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে। আপনাদেরকে রিপ্রেজেন্ট করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময়, বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ, আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। জামাত আমির অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে পাকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। ভোট অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হেরে যাওয়ার ভয়ে পাকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলা থেকে সরে আসবেন। যদি না আসেন, মনে রাখবেন, জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি।
তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। রোববার সন্ধ্যায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা ৭ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে জনসভায় অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এখানেও নানা প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, জামাত ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটের প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও ১ আসনে প্রচারে অংশ নিয়ে নির্বাচিত হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রচারণা সামগ্রী ছিঁড়ে ফেলা সহ আচরণবিধি নিয়ে নানা অভিযোগ করেছেন জামায়াত প্রার্থীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। নানা প্রতিশ্রুতি নিয়ে মানুষের মাঝে ছুটছেন প্রার্থীরা, আর প্রতিশ্রুতির ভিড়ে ভোটাররা খুঁজছেন আগামীর যোগ্য নেতৃত্ব। ঠাকুরগাঁও ১ আসনে প্রচারণায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ঢাকায় নিজ নিজ আসনে মির্জা আব্বাস, ইশরাক হোসেন, আমিনুল হক, শেখ রবিউল ইসলাম রবি এবং বিদ্রোহী প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু প্রচারণা চালান। আমার দলের কোনো লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই। আপনারা যদি এই বিভাজনটা সৃষ্টি করেন, আপনারা যদি আমাদের একে অপরের প্রতি সম্মান হানি করেন, তাহলে এটার আলটিমেট বেনিফিশিয়ারিটা কারা হবে এটা একটু চিন্তা করে দেখবেন। সেবা খাতগুলিকে আগে ফাংশন করাতে হবে, সেটি না হলে জনদুর্ভোগ হচ্ছে। এদিকে রাজধানীর কল্যাণপুরে প্রচারণায় নামেন ঢাকা ১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। এদিকে ঢাকা ১৭ আসনে প্রচারণা চালান দলটির প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। খুলনা ৫ আসনে প্রচারণার পর বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোট দাঁড়িপাল্লা থেকে টাইনে আরেকদিকে নেওয়ার এই সমস্ত ভুয়া চেষ্টা, বাংলার মানুষেরা তো বোকা নেই। কিছু কিছু জায়গায় আমাদের ফেস্টুন খুলে ফেলা হয়েছে এবং দাঁড়িপাল্লার যে প্রতীকটা ভেঙে ফেলা হয়েছে। আমরা আশা করব অন্যান্য দলের যারা প্রার্থী আছেন তারা তাদের কর্মী বাহিনীকে নিবৃত্ত করবেন। আমরা আহ্বান জানাবো আচরণবিধির আক্ষরিক অনুসরণ করার জন্য যেন সকল প্রার্থীকে বাধ্য করে অন্তর্বর্তী সরকার। এদিকে ঢাকার ১৭ আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষ দিন। এছাড়া রংপুর ৪ আসনে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের রায় দেওয়ার আহ্বান জানান এনসিপির প্রার্থী আক্তার হোসেন। কোন সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে আপনারা যাতে ভোট না দেন, আপনারা যাকেই দেন আপনারা চিন্তা ভাবনা করে যোগ্য প্রার্থীকে দিবেন, যিনি সত্যিকার অর্থেই আপনার এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম। একটা পক্ষ আছে একটা আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়, আর একটা পক্ষ আছে ওরা একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায়। দেশের নানা প্রান্তে প্রার্থীদের এই প্রাণান্তকর ছুটে চলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে নির্বাচন চাই বলেই পোস্টাল ব্যালট সহ কয়েকটি বিষয় নিয়ে নীরব রয়েছে বিএনপি। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও বলেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির সিদ্ধান্ত নিয়ে ত্রুটি খোঁজার চেষ্টা করছে কিছু তথাকথিত বিদ্বান, অথচ পোস্টাল ব্যালট ব্যবস্থায় ত্রুটি থাকা সত্ত্বেও সে বিষয়ে নীরবতা পালন করছেন তারা। প্রথম লাইনে দাঁড়িপাল্লাও আছে, শাপলা গলিও আছে, হাত পাখাও আছে, আর ধানের শীষ হলো মাঝখানে, যেটা ভাঁজ করলে ভাঁজের মধ্যে পড়ে যায়। কিন্তু এই ব্যাপারে আমাদের এই বিদ্বান লোকদের তাদের কোনো মতামত নাই। নেহায়েত আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র চাই, আমরা চাই যে নির্বাচনটা যথাসময়ে হোক, সে কারণে আমরা এগুলো নিয়ে কোনো সংকট সৃষ্টি করতে চাই না।
স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করবে ইসি। কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন প্রধান নির্বাচন কমিশনার। আর ভোটে ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিদেশি কূটনীতিকরা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও বিদেশি সকল মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ওই বৈঠকে সিইসি সহ 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এ সময় পোস্টাল ভোট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সার্বিক পরিস্থিতি জানতে চান কূটনীতিকরা। বৈঠক শেষে নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। I am convinced that the Election Commission are doing their best in terms of preparation for the upcoming elections. And we thank them very much for all of their work with us over the months in preparing for this consequential election. সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে ইসি। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেন সিইসি। আমাদের তরফ থেকে উই উইল ডু আওয়ার বেস্ট টু এনশিওর a safe environment for the voters এবং এটা ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের যে একটা স্বচ্ছ নিয়ত, স্বচ্ছ উদ্দেশ্য, আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন। এবার নির্বাচন পর্যবেক্ষণে 83 বিদেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে ইসি আমন্ত্রণ জানালেও এর মধ্যে 36টি নিশ্চিত করেছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। স্থানরত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে ঢাকা। ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অনুমতি দেয়া দেশের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে 23 জানুয়ারি প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ায় বিস্ময় ও ক্ষোভ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রত্যর্পণ না করে উল্টো শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেয় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে উদ্বেগ জানানো হয়, যা ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে। চাঁপাইনবাবগঞ্জে নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় 8টি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সকালে গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর পাড়ে 2টি পলি ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে এবং আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। ককটেলগুলো পরীক্ষা নিরীক্ষা ও নিষ্ক্রিয় করতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। খুলনায় 12টি ককটেল জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, বাগমারা মেইন রোডের আদর্শপল্লী এলাকায় প্লাস্টিকের ব্যাগে ককটেলগুলো পড়ে থাকতে দেখে এক ব্যক্তি। বিকেলে ঘটনাস্থলে এসে ককটেলগুলো জব্দ করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম অনেকগুলো চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। চক্রের সদস্যদের ধরতে দ্রুতই শুরু হবে অভিযান। রাজধানী সহ সারা দেশে মোবাইল ফোন চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা হরহামেশাই ঘটে। কোনো কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিছু মোবাইল ফোন ফেরত পেলেও বেশিরভাগই আর ফিরে পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে, তাহলে মোবাইল ফোনগুলো যায় কোথায়? IMEI চেঞ্জ করে ফেলতেছে। ডিবি পুলিশ জানায়, ফোনগুলোর IMEI নাম্বার পরিবর্তন করে কখনো কখনো নতুন দামে বাজারে বিক্রি, আবার কখনো পাশের দেশে পাঠিয়ে দেয় একটি চক্র। রোববার সংবাদ সম্মেলনে এই চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় IMEI নাম্বার পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জাম। আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে প্রত্যেক দিন মোবাইলের IMEI চেঞ্জ করা হচ্ছে। এই মোবাইলটি দিয়ে যদি কোনো অপরাধ করা হয় বা এই মোবাইলটি যদি চুরি করা হয়, তাহলে এই মোবাইলটির IMEI চেঞ্জ করার মানে হলো এর অরিজিন চেঞ্জ করে ফেলা হয়েছে।
এটা আর কখনোই উদ্ধার করা সম্ভব না। সংস্থাটি জানায় শক্তিশালী অ্যাপের মাধ্যমে IMEI নাম্বার পরিবর্তনের কাজ করা হয়। রাজধানীতেই 8 থেকে 10টি চক্র আছে বলে জানায় ডিবি। গুলিস্তান সহ বেশ কিছু মোবাইল মার্কেটে এ চক্রের কার্যক্রমের সঙ্গে জড়িত বেশ কিছু দোকান মালিকও। যে মোবাইল যারা চুরি করে তাদের একটা চক্র থাকে, সেই মোবাইলগুলা ওদের মাধ্যমে IMEI চেঞ্জ করে মোবাইলগুলা বিভিন্নভাবে বিক্রি করে থাকে। আমাদের কাছে আরও এরকম 8-10টি দোকানের ঠিকানা আমরা পেয়েছি যেখানে কাজগুলো করা হচ্ছে। এ ধরনের চক্রের সদস্যদের ধরতে অচিরেই রাজধানী সহ সারা দেশেই অভিযান পরিচালনা করবে গোয়েন্দা পুলিশ। সবাই আইনের আওতায় চলে আসবেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী পুঠিয়ার বাস চাপায় অটোরিকশা দুমড়ে মুচড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। ঘটনার পর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রোববার বিকেল 4:45টার দিকে রাজশাহীর পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় বাস চাপায় অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম সহ 3 জন। আহত হন আরও 6 জন। পুলিশের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় 2 পুলিশ সদস্যকে আটকে রাখেন বিক্ষুব্ধরা। এ ঘটনার 4 ঘন্টা পর সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথভাবে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। স্বাভাবিক হয় যান চলাচল। হুট করে দিলাম শব্দ, তাকায় সাথে সাথে দেখছে বাস পার হয়ে চলে গেল, আর এই অটো ছিন্ন ভিন্ন হয়ে আছে, আর লোকজন সব ছিটামিটা হয়ে পড়ে আছে। এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রশাসন এখানে অবজ্ঞা। তারা কেউ জানেই না যে এটা কোন থানার ভিতরে পড়বে, না বেলপুকুর না হচ্ছে পুঠিয়া থানার ভিতরে। এটা হচ্ছে আমাদের কথা, যে মামলাও নিচ্ছে না। বিআরটি কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণ ব্যবস্থা আছে, সেটি যথাযথ আবেদনের মাধ্যমে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং একই সাথে হচ্ছে তাদের যে কোনো সেই আবেদন করতে প্রক্রিয়াগত সহায়তা লাগলে সেটাও আমরা করব। 4 ঘন্টার অবরোধে সড়কের উভয় দিকে তৈরি হয়েছিল 10 কিলোমিটার যানজট। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সিরাজগঞ্জে দেয়াল ধসে বেসিনের নিচে চাপা পড়ে 2 শিশু নিহত হয়েছে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে সদর উপজেলার শালুয়া ভিটা এলাকায় বেসিনে উঠে খেলা করছিল 4 শিশু। এক পর্যায়ে বেসিনের নিচে চাপা পড়ে রায়হান, সুমি ও আবির। পরে তাদের উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন আছে সুমি। শুল্ক হার কমানোর সুযোগে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। চলতি মাসের 21 দিনেই চট্টগ্রাম বন্দর থেকে 624 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। আর গত 6 মাসে খালাস হয়েছে 31,000 মেট্রিক টন খেজুর। অথচ তার বিপরীতে খেজুরের দাম কমছে কেজিতে মাত্র 20 থেকে 50 টাকা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায়, বিস্তারিত জানাচ্ছেন কমলতে। গত 23 ডিসেম্বর খেজুর আমদানির শুল্ক হার কমানোর আগে অনেকটা খালি পড়েছিল চট্টগ্রামের ফলমন্ডির সবগুলো আড়ত, কিন্তু এরপরে পাল্টাতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে খেজুর খালাসের চিত্র। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়তগুলো এখন খেজুরে ভরে উঠেছে, বাড়ছে খেজুর বেচা কেনাও। খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করেছে সরকার। এটা করা হয়েছে 70 টাকা, সেখান থেকে 10 টাকা কেজিতে কমছে। কেজিতে 10 টাকা কমলে 10 কেজি কার্টনে কমছে 100 টাকা। আমদানি বেশি হওয়াতে বর্তমান পাইকারি বাজার এখনো স্থিতিশীল অবস্থায় আছে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী 2025 সালে 93,556 মেট্রিক টন খেজুর আমদানি করেছে বাংলাদেশ। 2024 সালে আমদানির পরিমাণ ছিল 75,851 মেট্রিক টন। আবার চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে 30,877 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। তার আগের অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল মাত্র 14,194 মেট্রিক টন। যেহেতু আমদানি বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, অবশ্যই খেজুরের বাজারে দামটা এটা সহনীয় পর্যায়ে থাকা উচিত। এক্ষেত্রে বাজার মনিটরিং নিশ্চয় করা প্রয়োজন আছে বলে মনে করি। তবে শুল্ক হার কমানো কিংবা আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দামের রয়েছে বিপরীত চিত্র। বিশেষ করে নানা কারসাজির কারণে পাইকারি পর্যায়ে খেজুরের দাম কমছে একেবারেই ধীরগতিতে। একটা খেজুর মাসটুক এটা বিক্রি করতাম 1800, 1900, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা 2100 টাকা, 2200 টাকা। তো এই দাম কই কমাইলো এরা? দাবাস খেজুর এটা আমরা বেচতাম 3600 টাকা আগে,
ট্যাক্স কমানোর পরে এটা বিক্রি হইতেছে এখন 4200 টাকায়। বর্তমানে অভিজাত খেজুর মেটজুল 5 কেজির প্যাকেট 6000 টাকা, আজোয়া 4000 টাকা, মরিয়ম 5000 টাকা এবং সাধারণ মানের খেজুর সাবাবি 2800 টাকা, মাসটুক 2200 টাকা, সুক্কারি 1700 টাকা ধরে বিক্রি হচ্ছে। তো সেলটা হয়ে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, মানুষ কিন্তু খেজুর অ্যাভেলেবেল পাবে, সমস্যা নেই, প্রচুর আমদানি আছে। এমনি কিছু কিছু ইম্পোর্টারের ভাষ্য হচ্ছে সৌদি আরব, মিশর ওই দেশগুলোতে নাকি খেজুরের দাম অনেক বেশি তুলনামূলকভাবে, ওই কারণে হয়তো বেশি হতে পারে। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদার মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, মিশর, আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা এসব খেজুর বাংলাদেশের ভোক্তা পর্যায়ে পৌঁছাতে অন্তত 8 বার হাত বদল হয়। আর কারসাজির কারণে প্রতিবারই খেজুরের দাম বাড়ে। এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে খেজুরের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। শুল্কায়ন জটিলতাকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এতে বাড়ে হয়রানি, দুর্নীতি, যা বাড়িয়ে দেয় খরচ ও আমদানি রফতানি বাণিজ্যের সময়। আন্তর্জাতিক কাস্টম দিবস সামনে রেখে এমন অবস্থার পরিত্রাণ চান তারা। রাজস্ব আদায় ঠিক রেখে ভোগান্তি কমাতে সফটওয়্যার নির্ভর ব্যবস্থা বাড়ানোর আশ্বাস দিয়েছেন এনপিআর চেয়ারম্যান। আর এই পুরো কার্যক্রমে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। এমএস আরিফিনের রিপোর্ট। বন্ড সুবিধার বাইরে প্রায় সব ধরনের আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পরিশোধ করেন ব্যবসায়ীরা। এইচএস কোড, পণ্যের ধরন সহ হরেক রকম কর কাঠামো নিয়ে প্রায় সময়ই পড়তে হয় জটিলতায়। যে পরিমাণ আমাদের লিড টাইম নষ্ট হয় কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য, পৃথিবীর কোনো দেশ, আমাদের কম্পিটিং কোনো দেশ ইনক্লুডিং পাকিস্তানেও এত সময় লাগে না। 2024-25 অর্থ বছরে শুল্ক, ভ্যাট ও কর এই 3 বিভাগ মিলিয়েও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেও লক্ষ্যমাত্রা থেকে প্রায় 46,000 কোটি টাকা পিছিয়ে সংস্থাটি। এর মধ্যে কাস্টমসের আদায়ে ঘাটতি থেকে গেছে 12,000 কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি পণ্যের মূল্যায়ন প্রক্রিয়ায় অনেক সময় অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে বাধ্য হন তারা। অসাধু কর্মকর্তাদের হয়রানির কারণে কাঁচামাল হাতে পেতে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। ওনাদের যে অ্যাটাকটা, ওনাদের যে ধীরগতিটা, এটা কিন্তু স্পিড মানি একটা শব্দ প্রচলিত আছে। স্পিড মানি দিলে অটোমেটিক স্পিড শুরু হয়ে যায়। যারা দুর্নীতি করে ব্যবসায়ী এবং সবার মধ্যে, তারা প্রত্যেকেই হয়তোবা যেন এই অটোমেশনের মাধ্যমে এই জায়গাটা থেকে সরে আসতে বাধ্য হয়, সেরকম একটা কাস্টমস আমরা দেখতে চাই। তবে জটিলতার কারণ হিসেবে অসাধু ব্যবসায়ীদের দায়ী করছে এনবিআর। মানি লন্ডারিং সহ চোরাচালান রোধ করা গেলে সৎ ব্যবসায়ীদের মুক্তি মিলবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। কোনো ক্ষতিকর মালামাল দেশে আসলো কিনা, নিষিদ্ধ কোনো পণ্য আসলো কিনা, ডিফারেন্ট লেভেল থাকে এগুলোর টেস্ট করার। সেই টেস্ট করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, সেটাকে কীভাবে কমানো যায় সেই চেষ্টাও আমরা করছি। শুল্কায়ন জটিলতার ভার কেবল ব্যবসায়ীকে নয়, এর ওজন বইতে হয় ভোক্তাকেও। তাই ব্যবসা সহায়ক নীতি না করে কেবল অটোমেশন কোনো সমাধান দেবে না বলে মনে করেন বিশ্লেষকরা। যদি আমি ওভারঅল ইকোনমিকে ভালো করতে চাই, তাহলে কিন্তু আমাদের ওই কাস্টমস বা ট্রেড ট্যাক্সেশনের বাইরে এসে অন্যান্য যেগুলো ডাইরেক্ট ট্যাক্সেশন আছে সেগুলো দিকে চিন্তা করতে হবে। ট্যাক্সের ভিত্তি বাড়াতে হবে, সেখানে অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে, ট্রান্সপারেন্সি বাড়াতে হবে। ব্যবসায়ী সৎ বা অসৎ সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আমার সিস্টেমটা তাকে সৎ হইতে দিচ্ছে কিনা। আপনি যতই অটোমেশন বলেন, যা কিছু বলেন, আপনাকে ওই গোড়াটা ঠিক করতে হবে যেটা আপনি ইনপুট দিবেন। ব্যবসা বান্ধব নীতি বাস্তবায়নে যেন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয়, সেই তাগিদ সংশ্লিষ্টদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 3 মাস পার হলেও মেরামত হয়নি থাই এয়ারওয়েজের ধাক্কায় রানওয়ের ক্ষতিগ্রস্ত অ্যাপ্রোচ লাইট। এতে শাহজালাল বিমানবন্দরে লাইটিং ক্যাটাগরিতে নিচে নেমে গেছে ঘন কুয়াশায় উড়োজাহাজ অবতরণ সক্ষমতা। বাধ্য হয়ে ফ্লাইট ডাইভার্টের কারণে ভোগান্তিতে যাত্রী, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এয়ারলাইন্সগুলো। রানওয়ে লাইটিং ক্যাট সিতে উন্নীত করার পরামর্শ বিশেষজ্ঞদের, কিন্তু বেবিচক বলছে ঢাকা বিমানবন্দরের আশপাশের 500 উঁচু ভবনের কারণে তা সম্ভব নয়। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। শীত মৌসুম মানেই বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকার আকাশও আচ্ছন্ন হয়ে পড়ে ঘন কুয়াশায়। প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায়।
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকায় কমে আসে পাইলটের দৃষ্টিসীমা। রানওয়ে দেখতে না পাওয়ায় ফ্লাইট ডাইভার্ট করা হয় দেশের অন্যান্য বিমানবন্দর সহ পাশের দেশেও। প্রত্যেকটা অনিশ্চয়তার পিছনে আসলে যেমন ফ্লাইট ডিসরাপশন, সাথে সাথে এটার পিছনে আসলে দায়ী কে? এয়ারলাইন্স। আমি বলবো যে কোনোভাবেই এয়ারলাইন্স দায়ী না, সেখানে এয়ারপোর্ট অথরিটি। কারণ এই এয়ারপোর্ট অথরিটি আমাদেরকে পরিচালনা করার জন্য যেসব ফ্যাসিলিটিস এটা তারা কমিটমেন্ট, সেই জায়গাটা তারা ফেল করছে এবং যেটার ক্ষতিগ্রস্ত হচ্ছে এয়ারলাইন্সগুলো ডিরেক্টলি। ৪৫ বছর পর শাহজালালের রানওয়ের লাইটিং সিস্টেম ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2-এ উন্নীত করা হয় গত বছরের জুলাই। কিন্তু থাই এয়ারওয়েজের উড়োজাহাজের ধাক্কায় অক্টোবর মাসে রানওয়ের অ্যাপ্রোচ লাইট ভেঙে যায়, যা দৃষ্টিসীমা সংকীর্ণ করেছে পাইলটের। বেবিচক জানায় মেরামতে পেরিয়ে যাবে শীত মৌসুম। জুলাই মাস থেকে ক্যাটাগরি 2 ডিক্লেয়ার করেছিলাম। গত অক্টোবরে 29 তারিখে থাই এয়ারওয়েজের একটা ইনসিডেন্ট হয়। তারা অনেক লো অ্যাপ্রোচ করার কারণে আমাদের কিছু হাই ইন্টেন্সিটি অ্যাপ্রোচ লাইট তাদের দ্বারা নষ্ট হয়। এটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমার পার্সেন্টেজে চলে আসে 92, 87, 86 এরকম। এটা আমাদের অলরেডি টেন্ডার আমরা থ্রো করেছিলাম, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রানওয়ের সক্ষমতা বাড়াতে লাইটিং সিস্টেম আধুনিকায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকাকে একেবারে একদম ক্যাটাগরি 3C-তে নিয়ে যেতে পারলে ভালো হয়। ওদের দেশের কোনো এয়ারক্রাফট বাইরে থেকে যেটা আসে ড্রাইভার যেন না করতে, সেই চিন্তাটা আমাদের মাথা থাকা উচিত। এদিকে বেবিচক বলছে দৃষ্টিসীমার বাধা শূন্য করতে হলে ভাঙতে হবে বিমানবন্দরের উত্তর এলাকার 500টি ভবন। যদি ক্যাটাগরি 3 করতে হয়, আমার এই দলিপাড়া এবং এই এলাকায় যে কিছু ইনস্টলেশনগুলি আছে রানওয়ে ঠিক উত্তরে, এখানে আমরা একবার হিসাব করেছিলাম রাফলি 500-র মতো বিল্ডিং আছে। এগুলিকে আমার জিরো করে ফেলতে হবে। ল্যান্ডিং ইনস্ট্রুমেন্ট সিস্টেম ILS-2 অপারেট করতে হলে লাইটিং সিস্টেম 95% পর্যন্ত কার্যকর থাকতে হয়। বর্তমানে ঘন কুয়াশায় কার্যকারিতা নেমে এসেছে 85 থেকে 87%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আদানির বিদ্যুতে বাংলাদেশের গচ্চা $10 বিলিয়ন, বছরে বাড়তি গুনতে হচ্ছে $500 মিলিয়ন। রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চুক্তি পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিটি। দেশে বিদ্যুতের প্রায় 10% যোগান আসে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক কেন্দ্র থেকে। কিন্তু শুরু থেকেই চুক্তি কয়লার মান ও দাম নিয়ে আছে বিতর্ক। অন্তর্বর্তী সরকার গঠনের পর 2024 সালের সেপ্টেম্বরে গঠন করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনা কমিটি। কমিটির চূড়ান্ত প্রতিবেদন নিয়ে রোববার বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষ বিধানের আওতায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাতীয় স্বার্থের চেয়ে অগ্রাধিকার পেয়েছে গোষ্ঠী স্বার্থ। বিশেষ আইনের অপব্যবহার, যোগসাজশ, দুর্নীতি, রাজনৈতিক নিয়ন্ত্রণের ফলে পিডিবি এখন দেউলিয়ার পথে। আদানির করাপশন নিয়ে অলরেডি আমাদের অ্যান্টি কারাপশন কমিশন কাজ করছে, আমরা ওদেরকে সব মেটিস দিয়েছি। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটি জানায় 40% অর্থ বাড়তি দেওয়া হচ্ছে আদানিকে। $25 বিলিয়ন মধ্যে যদি 40% বাড়তি হয়, তাহলে আমরা প্রায় $10 বিলিয়ন একটা কন্ট্রাক্টে দিচ্ছি। একটা সুস্থ মস্তিষ্কের আমলা বা রাজনীতিবিদ সই করতে পারে না, সেই চুক্তিটাই প্রথম প্রমাণ যেখানে দুর্নীতি হয়েছে। আদানি চুক্তিতে সম্পৃক্ত বিদ্যুৎ খাতের অনেকের পকেটে $1 মিলিয়ন ঢুকেছে বলে দাবি করে পর্যালোচনা কমিটি। কয়েক $1 মিলিয়ন মতন লেনদেন হয়েছে এবং যারা এই 7-8 জন লোকের এখানে জড়িত ছিল। আদানির চুক্তি বাতিল কিংবা সিঙ্গাপুরের সালিশি আদালতে মামলা হবে কিনা তার ভার অন্তর্বর্তী সরকার নয়, পরবর্তী নির্বাচিত সরকারের দিকে ঠেলে দিয়েছে পর্যালোচনা কমিটি। এই গভর্নমেন্টের তো সময় নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয় বাড়ছে 25,759 কোটি টাকা। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, সভায় 45,191 কোটি 27 লাখ টাকার 25টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 1,13,092 কোটি টাকা ব্যয়ে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যে বিশাল কর্মযজ্ঞ চলছে তা বাস্তবায়নে আরও 25,759 কোটি টাকা ব্যয় বাড়ালো অন্তর্বর্তীকালীন সরকার। এই বছরের জুনে সেই প্রকল্পগুলো সমাপ্ত হয়নি এবং যেগুলো জুনে সমাপ্ত হওয়ার কথা সেগুলো মেয়াদ বৃদ্ধির
জন্য আবেদন করেছে। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই প্রকল্প ব্যয় কমাতে মরিয়া বর্তমান সরকার কেন আগের সরকারের নেওয়া প্রকল্পে ব্যয় বাড়ালো? রোববার দুপুরে একনেক সভা শেষে সাংবাদিকদের সেই ব্যাখ্যা দেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যয় অনেক বেড়ে গেছে। তার মূল অংশ তো হলো প্রকল্প ঋণ রাশিয়া থেকে, সেটা টাকার অঙ্কে অনেক বড় মনে হচ্ছে বেড়েছে, কিন্তু ডলারের অঙ্কে এটা একদমই আগে যা ছিল তাই আছে। উপদেষ্টা জানান, উত্তরবঙ্গে স্বাস্থ্যসেবা পরিধি বাড়াতে ২,৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নীলফামারীতে নির্মাণ করা হচ্ছে ১,০০০ শয্যার বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। নীলফামারীতে হলো একদম পুরো যেটা হলো মঙ্গা এলাকা, রংপুর এলাকা, এই জায়গা। আর সুবিধা হলো যে সাইদপুরে একটা এয়ারপোর্ট আছে, এবং এই হাসপাতালটা যেই মানের, তাতে করে আমরা আশা করি যে এখানে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও ওই অঞ্চলে চিকিৎসা নিতে আসবে। স্বাস্থ্য ও পুষ্টি সেবা শক্তিশালী করতে ৮,৭৩৫ কোটি ৪০ লাখ টাকা সহ মোট সভায় ৪৫,১৯১ কোটি ২৭ লাখ টাকার ২৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে অনেকে সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারের রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না, বরং কমবে। রোববার বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় নিত্যপণ্যের বাড়তি দরের জন্য পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর নির্মাণকে দায়ী করেন তিনি। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। টিসিবির তথ্য বলছে, রোজা সামনে রেখে বর্তমানে বোতলজাত ১ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৮ টাকায়। গত বছর যা ছিল ১৭৫ টাকা। গেলবারের চেয়ে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি চিনি। ৯০ থেকে ১০০ টাকায় মিলছে ছোলা। এমন পরিস্থিতিতে রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, গতবারের চেয়ে এবছর ভোজ্য তেল, খেজুর, চিনি, ছোলা, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের আমদানি ৪০% বেশি হয়েছে। ব্যবসায়ীদের আশ্বাসে সন্তোষ জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলছেন, রোজায় পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। গড় আমদানির তৈরি হয়েছে গত বছরের থেকেও প্রায় ৪০% বেশি, এবং বাজারের মূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী। আমরা এক্সপেক্ট করি যে ইনশাআল্লাহ বাজার স্থিতিশীল থাকবে। সম্প্রতি পদ্মা সেতু নির্মাণের কারণে চালের দাম ২০ টাকা বেড়েছে, এমন মন্তব্য করে সমালোচিত হন বাণিজ্য উপদেষ্টা। এবার নিত্যপণ্যের দাম বাড়ার জন্য পদ্মা সেতুর সঙ্গে যোগ করলেন কর্ণফুলী টানেল ও পায়রা বন্দরকেও। অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এ সময় মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণে সরকারের নেওয়া প্রকল্পের বিষয়ে জানতে চাইলেও মন্তব্য করতে রাজি হননি বাণিজ্য উপদেষ্টা। টাকা খরচ হয়ে গিয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাওড় অঞ্চলের বাস্তবতায় হাঁস পালন নতুন কিছু না হলেও প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে চিত্র। সুনামগঞ্জ ও নেত্রকোনায় জলাশয় ছাড়াই বেইজিং বা পিকিং জাতের হাঁস পালনে মিলছে দ্রুত লাভ। এছাড়াও ডিমের খোসা থেকে তৈরি পাউডার ব্যবহৃত হচ্ছে জৈব সার ও প্রাণী খাদ্য হিসেবে। প্রত্যন্ত অঞ্চলে খামারি ও উদ্যোক্তাদের প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিচ্ছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। সংশ্লিষ্টরা বলছে, এতে কমছে দারিদ্র্য, তৈরি হচ্ছে কর্মসংস্থান। সুনামগঞ্জ ও নেত্রকোনা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। জলাশয়কে কেন্দ্র করে পালন করা হয় হাঁস, কিন্তু নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর গ্রামে পালন করা হচ্ছে এমন এক ধরনের হাঁস যার জন্য জলাশয় জরুরি নয়। শুধু একটি মাচা থাকলেই এই বিদেশি জাতের হাঁস পালন করা সম্ভব। সাদা এই হাঁসগুলো বেইজিং বা পিকিং জাতের হাঁস নামে পরিচিত। এগুলো পালন করছেন আদর্শনগর গ্রামের বাসিন্দা শান্তনা রানী দাস। আধুনিক প্রযুক্তি অনুসরণ করে স্বামীকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন পারিবারিক খামার। পাতি হাঁসগুলো দেওয়া যেতেছে, অনেকগুলো পারলে পরে অনেক সময় মারা যায় অসুখে, কিন্তু ওইগুলা পানিতে না যাওয়াতে বা বাইরে না যাওয়াতে ওইগুলো রোগ হইতেছে না বা মরতে পারছে না। এই পর্যন্ত যেগুলো হাঁটছি একটা মরে নেই। পানি ছাড়া মাচায় পালনের ক্ষেত্রে দিনে শুধু 2 বার খাবার দিতে হয় হাঁসকে। এতে খরচ হয় কম। 2 থেকে আড়াই মাসে একটি হাঁসের ওজন হয় 2.5 থেকে 3 কেজি।
সরকারি বেসরকারি সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার তরফ থেকে হাঁস প্রতিপালনে ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় খামারিদের আগ্রহ বাড়ছে। তাদের প্রত্যাশা আগামী দিনে আরও বেশি হাঁসের খামার গড়ে উঠবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যা একসময় ছিল ফেলনা, সেই ডিমই এখন সম্ভাবনার নাম। ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে ভাগ্য বদলের গল্প লিখছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারের বাসিন্দা মোফাজ্জল হোসেন। ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম থাকায় জৈব সার, হাঁস মুরগির খাদ্য এবং গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করে সুফল পাওয়া যাচ্ছে। ডিমের খোসা ব্যবসা করতেছি আপনার প্রায় 1 বছর হয়ে গেছে। হাঁসের খাদ্যের সাথে ওই যে ডিমের খোসার যে গুঁড়াটা ওইটা মিক্স করে খাওয়ানো হয়। প্রান্তিক পর্যায়ের খামারি এবং উদ্যোক্তাদের মাঝে আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। আর মাঠ পর্যায়ের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, DSK সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। ভৌগোলিকভাবেই নেত্রকোনা হাঁস পালনের জন্য খুবই উপযোগী একটা জায়গা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় DSK নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৯,৫০০ খামারিকে প্রান্তিক এবং খামারি পর্যায়ে তারা বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে। PKSF কৌশল যেটা দিয়েছে, যত অ্যাড অ্যাজ মাচ ভ্যালু অ্যাজ পসিবল টু প্রাইমারি প্রোডাক্ট। কর্মসংস্থান করতে হলে স্কেল আপ করা লাগবে, ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলোকে বড় করতে হবে। এই জন্য কৌশলটা হচ্ছে যে জায়গায় যে কাজের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেখানে সেই কাজগুলোকে ভ্যালু চেইনে ইন্টারভেন করে সেই কাজগুলোকে পরিপুষ্ট করা, ওর স্টেক হোল্ডারের চেইনে সবাই যাতে উপকৃত হয়, কারণ একটার সাথে একটা চেইনের সাথে আরেকটা চেইন জড়িত। কর্মকর্তারা বলছেন, এসব কার্যক্রমের মাধ্যমে শুধু কৃষি ও খাদ্য উৎপাদনই বাড়ছে না, তৈরি হচ্ছে প্রচুর কর্মসংস্থান, যা সহায়তা করছে দারিদ্র্যের চক্র ভাঙতে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। আইনের তোয়াক্কা না করে বরিশালে ভরাট হচ্ছে একের পর এক জলাশয়। গত ১.৫ বছরে শতাধিক পুকুর উধাও হয়েছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি কর্মকর্তাদের উদাসীনতায় ভরাট হয় এসব জলাশয়। সুবন হাসানের ক্যামেরায় অপূর্ব অপুর রিপোর্ট। এক পাশে কচুরিপনা আর ঠিক অন্য পাশে বাঁধ দিয়ে ফেলা হচ্ছে বালু। দেখে বোঝার উপায় নেই এটি শতবর্ষী একটি জলাশয়। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশালে রাতারাতি বদলে ফেলা হচ্ছে শতবর্ষী ৬ একরের লালার দিঘির মানচিত্র। অভিযোগ উঠেছে, আবাসন ব্যবসার প্রসারে দিঘির পশ্চিম পাশের প্রায় ৫০% জায়গা ভরাট করছে গৃহায়ণ কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, মাসখানেক ধরে প্রকাশ্যেই চলছে এই কাজ। ফলে পানি সংকটের পাশাপাশি সামনের বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সম্মুখীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। ড্রেজার থেকে ভরার কার্যক্রম দিনেও চলে, রাত্রেও চলে। এখানে আমরা ছোটবেলা থেকেই থাকি, আমাকে পানিতে কোনো কষ্ট নেই। মধ্যে কোনো হেয়ার হাউজিং এলাকায় এই জমি নিয়ে আমাকে তো পানিতে অভাব কষ্ট। একটা শ্রেণী দেখা যাচ্ছে এটাকে লুটে পুটে খাচ্ছে এবং এটাকে তারা বিভিন্নভাবে অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। এদিকে গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, তারা দিঘি ভরাট করছে না, বরং তাদের জমি পুনরুদ্ধার করছেন। তবে আইনবিদরা বলছেন, জায়গার মালিক যেই হোক, জলাশয়ের শ্রেণী পরিবর্তন করা সম্পূর্ণ অবৈধ। সিটি কর্পোরেশনকে অবগত করছি, সিটি কর্পোরেশনের সিএসওর সাথে দেখা করছিলাম, তো স্যার বলছে কোনো সমস্যা নেই, আপনারা করেন। এবং পরিবেশ অধিদপ্তরের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, তারা বলছে সমস্যা নেই। এলাকার যে জনগণ রয়েছে তারা তাদের গৃহস্থলী কাজে প্রতিনিয়ত ব্যবহার করত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে সাধারণ মানুষ এই সুবিধাতে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পরিবেশ এবং প্রতিবেশ ধ্বংস হচ্ছে। তো সুতরাং আমরা চাচ্ছি যে তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। আমরা কিন্তু বসে নেই, আমরা আমাদের আইনের মধ্যে যতটুকু আমরা পারি আমরা সেই কাজটুকু করে যাচ্ছি। অবৈধভাবে বরিশালে রাতারাতি উধাও হচ্ছে একের পর এক পুকুর, জলাশয়। এর সঙ্গে মাঠ প্রশাসনের কতিপয় কর্মকর্তার যোগসাজশের অভিযোগ উঠলেও কথা বলতে রাজি হননি জেলার প্রশাসক। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে বলেছি, তাদের নজরে এনেছি, তাদের কাছে আমরা এই তথ্যগুলি দিয়েছি, কিন্তু তারা আসলে এই ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, গত ১.৫ বছরে বরিশালে অন্তত শতাধিক পুকুর বিলীন হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মাহাদি ইসলাম ধ্রুব। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন।
বরিশালে গ্যাস সংকটে বন্ধ হয় উপক্রম সিএনজি চালিত 3 হুইলার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, ফলে আয়ের পথ বন্ধ হলে অনেকে পরিবার নিয়ে পড়তে হবে বিপাকে। যদিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত মেহেদী হাসান বাপ্পের রিপোর্টে। এই বাকবিতণ্ডা আর হাহাকার কোনো খাদ্য সংকটের নয়। দীর্ঘ সময় অপেক্ষা করেও 3 হুইলারে মিলছে না এলপিজি গ্যাস। বরিশাল নগরের নতুল্লাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক 6 সদস্য সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। গত কয়েকদিন ধরেই এলপিজি গ্যাস সংকটে থমকে গেছে তার আয়ের চাকা। জমা টাকা ভেঙেই চলছে দিন। জমা টাকা অনেক সময় ভেঙে আমার এই গাড়ি আপনার বাজার করতে হচ্ছে। এখন যদি আমরা পুরোপুরি গ্যাস না পাই তাহলে আসলে আমার খুব সমস্যা হয়ে দাঁড়াবে। রোববার বিকেল থেকেই বরিশালে তীব্র রূপ ধারণ করে গ্যাস সংকট। গ্যাস চালিত সিএনজির দীর্ঘ লাইন দেখা যায় শহরের সিএনবি রোড এলাকার কেডি এলপিজি ফিলিং স্টেশন। চালকরা বলছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস, ফলে বন্ধ হওয়ার উপক্রম আয়ের পথ। গ্যাস তো কোথাও নাই, আমি 2 ঘন্টা খাইছি, এই 2 ঘন্টা দাঁড়াই গ্যাস পাইছি। আমরা আজকে 4 দিন যাবত একটানা ভোগ দিয়ে আছি। বরিশালে কোনো জায়গায় কোনো গ্যাস নাই। সিরিয়ালে মনে করেন এ ঠেলে ও ঠেলে মানে সবাই লইবে গ্যাস, 400 টাকার উপরে গ্যাস দিতে আসে না। এদিকে আমদানি কম থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। গ্যাস পাই না ঠিক মতো, অনেকদিন পরে গ্যাস আমাদের কাছে আসে। প্রায় আজকে আমরা 4 দিন পরে গ্যাস পাইছি। এরা যদি কেউ নিজেরা যদি সমস্যা ক্রিয়েট করে, এরকম যদি বিয়ে হয়, তাহলে আমরা ব্যবস্থা নিব। কোন একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিব এটা চেক করে দেখতে। তাহলে যদি দেখা যায় যে এদের কোনো কারসাজি আছে, তাহলে ব্যবস্থা নিবে। তথ্য বলছে গ্যাস সংকট তীব্র হলে বরিশালের প্রায় 50,000-এর বেশি মানুষ কর্মহীন হয়ে পড়বে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। ঝালকাঠিতে ঠিকাদার কারাগারে থাকায় নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক। এতে খাল পার হতে সেতুতে উঠতে হচ্ছে মই দিয়ে। 2 বছর ধরে স্থানীয়দের এই ভোগান্তি বিষয়টি অবগত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে নতুন ঠিকাদারের মাধ্যমে সংযোগ সড়ক নির্মাণ শেষ করতে আহ্বান করা হবে দরপত্রে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সেতুর 2 পাশে নেই সংযোগ সড়ক, অপর পাশে যেতে হলে মই দিয়ে উঠতে হচ্ছে সেতুতে। ঝালকাঠির রাজাপুরের গালোয়া ইউনিয়নে খালের ওপর এ ব্রিজটি তৈরির 2 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক। তাই এমন ভোগান্তি স্থানীয়দের। পুরাতন ব্রিজ ভেঙে 2022 সালের ডিসেম্বরে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। 2023 সালের ডিসেম্বরে শেষ হয় কাজ। স্থানীয়রা জানান এ প্রকল্পের ঠিকাদার ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলার সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন। 2022 সালে তার বিরুদ্ধে হয় অস্ত্র মামলা। 2024 সালে আত্মসমর্পণ করলে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর থেকে থেমে যায় ব্রিজের নির্মাণ কাজ। ব্রিজে ডাল নাই, আমরা পাড়ায় যাইতে পারি না। ছোট ছোট বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসায় যাইতে পারে না। স্বাস্থ্যকেন্দ্রে যে সাধারণ রোগী আসে, মা এবং শিশু, তাদের খুবই কষ্ট হয় পারাপার হইতে, এবং বর্ষাকালে তো এই পারাপার হইতেই পারে না। আমাদের খুবই কষ্ট হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখা গেছে আপনার ঘুরে আসতে হয়, 2 কিলো পথ ঘুরে আসতে হয়। আমরা চাই যে তাড়াতাড়ি শীঘ্রই এই কাজটা সমাধান হোক। দুর্ভোগের কথা স্বীকার করে অসম্পূর্ণ কাজ নতুন করে ঠিকাদারের মাধ্যমে শেষ করতে দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি নতুনভাবে বাস্তবায়নের জন্য রিমেনিং ওয়ার্কের প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। আশা করা যায় যে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে এবং আমরা রিমেনিং ওয়ার্কের প্রাক্কলনটি দ্রুত অনুমোদন পাবো। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 1,63,00,000 টাকা। সময় সংবাদ, ঝালকাঠি। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় যোগাযোগের নতুন মাত্রা যোগ হলো। চালু হলো সি ট্রাক। উচ্ছ্বসিত বাসিন্দারা। পর্যটন সহ অর্থনৈতিক বিকাশে গতি সঞ্চারের আশা তাদের। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দ্বীপ উপজেলা কুতুবদিয়া ঘনবসতিপূর্ণ 216 বর্গ কিলোমিটার আয়তনে দ্বীপটিতে বসবাস প্রায় 2 লাখের কাছাকাছি মানুষের। আদিকাল থেকে দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল কাঠের নৌকা, ট্রলার, ডেনিশ বোট ও স্পিড বোট। কুতুবদিয়ার বড়গুপ ও দরবার ঘাটের সঙ্গে যোগাযোগের পথ পেকুয়ার মগনামা ঘাট।
দীর্ঘ ৫ কিলোমিটার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে উত্তাল সাগর পথ পাড়ি দিয়ে প্রতিদিন যাতায়াত করে দ্বীপের হাজারো বাসিন্দার পাশাপাশি সরকারি বেসরকারি দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ও পর্যটক। কিন্তু সাগর উত্তাল হলে বেকায়দায় পড়েন তারা। এতে বর্ষা মৌসুমে যাত্রাপথ হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ, যার প্রেক্ষিতে দাবি ওঠে মগডামা কুতুবদিয়া নৌ রুটে সি ট্রাক সহ নিরাপদ নৌযান চালুর। অবশেষে রোববার দুপুরে এই রুটে আনুষ্ঠানিকভাবে সি ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এতে উচ্ছ্বসিত দ্বীপে বাসিন্দারা, তবে ফেরি চালুর দাবিও করেন তারা। কুতুবদিয়ার যে বরকুব ঘাট এবং পেকুয়ার যে মংনামা ঘাটে এখানে ফেরি সার্ভিস চালু করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। এই ঘাটটা 4 থেকে 5 কিলোমিটার, কিন্তু জোয়ার ভাটার মধ্যে যে যাওয়া আসাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সিটার একটা উদ্বোধন করার পরে অনেক মানুষ কষ্ট থেকে ভালো হবে আর কি। সি ট্রাক উদ্বোধনের পর পেকুয়ার মগডামা ঘাট থেকে কুতুবদিয়ায় যান নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় শীঘ্রই মগডামা ঘাট থেকে কুতুবদিয়ায় ফেরি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ঘাট নিয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। উপকূলীয় ফেরিগুলো পেলে তখন এখানে উপকূলীয় ফেরি দেওয়া হবে। এখানে এই ধরনের ফেরি চলতে পারে না, এগুলো হচ্ছে ছোট ছোট নদীর ফেরি। সেই জায়গায় আমরা উদ্বোধন এই জন্য করে দিলাম যে উদ্বোধন না করলে এটা আরো পিছিয়ে যেত। 200 যাত্রীর ধারণ ক্ষমতা সি ট্রাকটি মগডামা ঘাট থেকে প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, সন্ধ্যা 7টায় কুতুবদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কুতুবদিয়া থেকে পেকুয়ার মগডামা ঘাটের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল 7:30টা, বেলা 12টা ও বিকেল 5টায়। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে 30 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলের 66তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এরুলিয়া এয়ারফিল্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ বিমান বাহিনীর 14 জন এবং বাংলাদেশ নৌবাহিনীর 1 জন কর্মকর্তা সনদপত্র গ্রহণ করেন। বিমান বাহিনীর প্রধান বলেন, দেশের আকাশ প্রতিরক্ষায় দক্ষ জনবল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফ্লাইং instructors course. I express my sincere appreciations to all who has contributed to the successful completion of this course and today's ceremony. My heartfelt thanks to Air Officer Commanding and Officer Commanding Flying Instructor School and the entire instructor team for upholding the high standard of training. To those who work tirelessly behind the scenes, your efforts are deeply appreciated. May Almighty Allah guide us all in our noble missions for serving the nation with honor, integrity and excellence. উপকূলীয় অঞ্চলের পানি সংকট, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নীতিগত দুর্বলতা নিয়ে খুলনায় চলছে 3 দিনব্যাপী তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন। রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে গবেষণা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের 14টি বিষয়ভিত্তিক সেশনের আলোচনা করেন গবেষক, নীতি নির্ধারক, উন্নয়ন কর্মী ও সাংবাদিকরা। এ সময় বৃষ্টির পানি সংরক্ষণ, নিরাপদ পানির প্রযুক্তি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ঝুঁকি বিশ্লেষণ সহ নানা বিষয় আলোচনা করেন তারা। বলেন, আগামী 50 বছরে খুলনা শহরের পানি সমুদ্রের পানির মতো লবণাক্ত হয়ে যেতে পারে। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য, কৃষি উৎপাদনে বড় ধরনের নেতিবাচক পরিবর্তন আসবে। তাই উপকূল রক্ষায় বাঁধ দ্রুত মেরামত ও পৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন তারা। সারা দেশে এই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে চায়ের দোকানগুলোতে আড্ডা। স্থানীয় জনপ্রতিনিধি বেছে নিতে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত টাঙ্গাইলবাসী চান নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী কাদের তালুকদার। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাঝে। তো ভোটাররাও চায়ের আড্ডা থেকে শুরু করে সকল জায়গায় তারা নির্বাচনী আলোচনা করছেন। সেই আলোচনার খবর জানাতে এই মুহূর্তে আছি আমরা টাঙ্গাইল পৌর উদ্যানে। মাদকমুক্ত টাঙ্গাইল শহর চাই, চাঁদাবাজিটা বন্ধ করে, বর্তমানে চাঁদাবাজি খুব চলছে। কিশোর গ্যাং মুক্ত, মাদকমুক্ত টাঙ্গাইল যে গড়ে তুলতে পারবে এরকম একটা জনপ্রতিনিধি আমরা চাই। আমাদের একটা হাসপাতাল আছে বড় 10 তলা ভবন, কিন্তু সেখানে চিকিৎসা সেইভাবে হয় না। উন্নত একটা ডিস্ট্রিক্ট নতুন করে যে আসুক সে যেন উন্নয়ন করে, কারণ বিগত সময়গুলোতে আমরা উন্নয়ন পাইনি। টাঙ্গাইলে যেন মিল কারখানা
বেশি হয়, যাতে বেকারত্ব দূর হয়। বিভিন্ন ক্যান্ডিডেটরা অনেক বড় বড় কমিটমেন্ট দেয়, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা আমরা বাস্তবায়ন পাই না। আমি বাস্তবায়নটা চাই। আমরা চাই এমন একটি জনপ্রতিনিধি আসুক যারা আমাদের টাঙ্গাইল উন্নয়নের জন্য কাজ করতে পারে। লক্ষ্মীপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীর ফজলে রাব্বি বাবুর লাশ উদ্ধারের ঘটনায় 3 জন গ্রেফতার হয়েছে। 3 দিন টানা অভিযান চালিয়ে প্রথমে ঢাকার দোহার থেকে জড়িত অভিযোগে শাহেদকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ওমর ফারুক ও রাকিব নামে আরও 2 জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ফজলে রাব্বি বাবুকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গুম করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। রোববার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের হাসান শফিককে আটক করতে যান পুলিশ সদস্যরা। এ সময় বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় হামলাকারীরা 2টি মোটরসাইকেল ভাঙচুর করে মারধর করে আহত করেন পুলিশের উপপরিদর্শক সেলিম রেজা কায়েসকে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে আগুনে পুড়েছে 8টি দোকান। রোববার রাত 2টায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সদর ইউনিট থেকে, তবে 4টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শায়েস্তাবাদ বাজারের খালপাড় এলাকায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুদি ও রেস্তোরাঁ সহ 8টি দোকান পুড়ে ছাই হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। রোববার রাত 9টা থেকে 2টা পর্যন্ত নড়াইল জেলার প্রবেশমুখের ধোবাখোলা ও হাতির বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় নড়াইল সেনা ক্যাম্প। সেনাবাহিনী জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নড়াইলে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিয়মিত টহলের অংশ হিসেবে রাতে চেকপোস্ট বসানো হয়। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান সেনা সদস্যরা। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবন তুলে ধরে বরিশালে হয়ে গেল বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। বগুড়া মিডিয়া কালচারাল সোসাইটি ও স্বাধীনতা ফোরাম বরিশালের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে উঠে আসে 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক। রোববার বিকেলে নগরীর বেলস পার্ক মাঠে প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি বক্তারা তুলে ধরেন বেগম জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশপ্রেমের বিভিন্ন দিক। তারা জানান, নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় নেত্রীর দীর্ঘ সংগ্রাম ও কর্মময় জীবন পরিচিত করে তোলাই আয়োজনের মূল লক্ষ্য। ইউজিসির শর্ত উপেক্ষা করে 7টি গুরুত্বপূর্ণ পদে 26 কর্মকর্তা কর্মচারীর নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সংবাদ সম্মেলন করেন শিবির সমর্থিত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গেল 13 জানুয়ারি গণমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে অবৈধ প্রক্রিয়ায় পদোন্নতি পাওয়া অনেক কর্মকর্তাই তালিকায় আছেন। তাদের চলমান তদন্ত সম্পন্ন না করে উপাচার্য অনৈতিকভাবে নতুন নিয়োগের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এদিকে একই স্থানে ভিসির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা। একদল শিক্ষার্থী ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে এমন পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ তোলেন তারা। বিগত 1 বছরের কর্মকাণ্ডের দারুণভাবে হতাশ এবং বিক্ষুব্ধ।
আমরা বরাবর এবং বারবার স্যারের কাছে গিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি এবং বরাবরই প্রতারিত হয়েছি। বিশ্ববিদ্যালয় যখনই উন্নয়নের পথে যায় এই বিপদগামী গোষ্ঠী নানা রকম এলিগেশন দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি আর কোনো অরাজকতা মেনে নেব না। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের হানাদার বাহিনীর নির্যাতনে যখন বাঙালির আওয়াজ ধামাচাপা পড়ছিল, তখনই বন্ধুর মতো পাশে এসে দাঁড়ান সাংবাদিক মার্ক টালি। সীমান্তবর্তী শরণার্থী শিবির ও বিভিন্ন জেলা ঘুরে তিনি বাঙালিদের প্রকৃত দুর্দশার চিত্র আর যুদ্ধের খবর বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। তার পাঠানো খবর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখে। বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সেই সাংবাদিক মার্ক টালি আর নেই। স্থানীয় সময় রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। মার্ক টালি দীর্ঘদিন বিবিসির ভারত ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালির জন্ম 1935 সালের 24 অক্টোবর। শৈশব কলকাতায় কাটলেও 9 বছর বয়সে ইংল্যান্ডে ফিরে যান তিনি। স্কুল কলেজে পড়াশোনা করেন সেখানেই। ইতিহাস ও ধর্ম বিষয়ে পড়াশোনা করতে ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তবে সেই পড়াশোনাও শেষ করেননি। 1964 সালে বিবিসিতে যোগ দেন মার্ক টালি। পরের বছর দায়িত্ব নিয়ে দিল্লিতে আসেন। 1994 সালে বিবিসি থেকে অবসর নেওয়ার পর 20 বছর তিনি দিল্লিতে ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি বেশ কয়েকটি বই লিখেছেন মার্ক টালি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে, পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে ভারত সরকার। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। তুষার ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় 10 লাখ বাসিন্দা। রোববার একদিনেই বাতিল করা হয়েছে 16,000-এর বেশি ফ্লাইট। বন্ধ রয়েছে গণপরিবহন চলাচলও। আলাবামা, জর্জিয়া, নিউ মেক্সিকো সহ অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। বরফের চাদরে ঢেকে গেছে চারিদিক। দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত 10 লাখ বাসিন্দা। টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন 3,30,000-এর বেশি। মিসিসিপিতে 1,60,000, লুইসিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে। মধ্য আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় 75% গ্রাহক বিদ্যুৎহীন। বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা। মেয়র জোহরান মামদানি জানান, গেল 8 বছরের মধ্যে সবচেয়ে শীতলতম সময় এটি। ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তুষার ঝড়ের কারণে শার্লটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে 16,000-এর বেশি ফ্লাইট। অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডা, দক্ষিণ পূর্ব আলাবামা ও দক্ষিণ পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ প্রশাসনের। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে তীব্র তুষার ঝড়ের মধ্যে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ওকলাহোমা সিটির দক্ষিণ পূর্বাঞ্চলে একটি বাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পান দমকল কর্মীরা। আগুন ও ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো বাড়ির। সময় ভেতরে থাকা 2 বাসিন্দা আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত বেরিয়ে আসেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, অগ্নিকাণ্ডে গ্যারেজে বড় ধরনের ক্ষতি হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা জানতে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টের গুলিতে আরও 1 মার্কিন নাগরিকের মৃত্যুতে দেশজুড়ে সমালোচনার ঝড়। মার্কিন প্রেসিডেন্টকে অভিবাসন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মিনেসোটার গভর্নর। বলেন, আরেক নাগরিক হত্যার শিকার হওয়ার আগেই আইসিই কর্মকর্তাদের সরিয়ে নিন।
অবৈধ অভিবাসীদের ধরতে মিনিয়াপোলিস শহরে ট্রাম্পের ফেডারেল কর্মকর্তা পাঠানোকে কেন্দ্র করে অঙ্গরাজ্যটিতে যে অসন্তোষ বিরাজ করছিল, নতুন এই ঘটনা তাতে আগুনে ঘি ঢালল বলে মনে করেন অনেকেই। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বিক্ষোভ চলাকালে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে নিহত হন ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক অ্যালেক্স পেট্টি। তিনি একজন আইসিইউ নার্স ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। চলতি মাসে এটি মিনেসোটায় ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা। ঘটনার পর গভর্নর টিম ওয়ালস সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজ্য থেকে আইসিইর প্রায় ৩,০০০ এজেন্ট প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, আইনশৃঙ্খলা ও শান্তিতে বিশ্বাসী মিনেসোটা আর কোনো নাগরিকের রাস্তায় মৃত্যু মেনে নেবে না। অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বলেও জানান তিনি। তবে ভিন্ন সুর ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান নেতাদের। সিনেটর লিন্ডসি গ্রাহাম দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে এবং আইসিই কর্মীদের প্রয়োজন। তিনি ডেমোক্রেটদের আইসিইর বাজেট বাতিলের হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজা যুদ্ধ বন্ধ ও রাফাহ সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এই ট্রাম্পের জামাতা জ্যারেফ কুশনার আলোচনা ইতিবাচক হয়েছে বলে দাবি করেছেন উইটকফ। বৈঠকে রাফাহ সীমান্ত পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়। তবে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণের উপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে আলোচনার মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫ জন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা এখনও থামেনি। প্রতিনিয়তই প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। আল জাজিরা জানায়, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা স্থাপনার পাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭১,৬৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৮১ জন প্রাণ হারিয়েছেন। অব্যাহত হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনা ইতিবাচক হয়েছে বলে দাবি করেছেন উইটকফ। বৈঠকে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ও প্রস্তুতির পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নেতানিয়াহুকে রাফাহ সীমান্ত পুনরায় চালুর আহ্বান জানান স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে নেতানিয়াহু প্রশাসন বলছে, শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণ ছাড়া সীমান্ত পুনরায় চালু সম্ভব নয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সিরিয়ার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইরাক। সাদ্দাদি কারাগার থেকে প্রায় ২০০ সন্দেহভাজন আইএস যোদ্ধা পালানোর খবরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে দেশটির সীমান্ত বাহিনী। পলাতকদের পুনরায় আজকে সিরিয়া জুড়েও চলছে তল্লাশি ও ধরপাকড়। কুর্দিদের সঙ্গে সিরীয় বাহিনীর সংঘর্ষ ও মার্কিনদের আইএস বিরোধী কার্যক্রমে নড়েচড়ে বসেছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলো। এর মধ্যেই সিরিয়ার সাদ্দাদি কারাগার থেকে প্রায় ২০০ সন্দেহভাজন আইএস যোদ্ধা পালানোর খবরে উদ্বেগ দেখা দেয় ইরাকে। সিরিয়ার ভেতরে ক্ষমতার পরিবর্তন ও কারাগারের নিয়ন্ত্রণ বদল এই উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরাকের আশঙ্কা, সীমান্তের অস্থিরতা আবারও জঙ্গি হামলা বাড়াতে পারে। এতে ইরাক সিরিয়া সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক ও গোয়েন্দা তৎপরতা। ইরাকি প্রতিরক্ষা বাহিনী জানায়, সীমান্তে গড়া হয়েছে ৫ স্তরের প্রতিরক্ষা। মাটির বাঁধ, খাল, কাঁটাতার, বিশেষ ধাতব বেড়া আর কংক্রিটের দেয়াল সবই বসানো হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থা। পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে থার্মাল ক্যামেরায়। সীমান্তে মোতায়েন সেনারা বলেন, তাদের কাজের কোনো সময়সীমা নেই। দিনরাত ২৪ ঘন্টা তাদের প্রস্তুত থাকতে হয়। সপ্তাহ, মাস কিংবা বছরের কোনো বিরতি নেই। তবুও মাতৃভূমি ও নাগরিকদের রক্ষায় তারা বদ্ধপরিকর। আমরা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশের সন্তানেরা সীমান্তে মোতায়েন আছে। তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আছি। যেই সীমা লঙ্ঘনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
باتجاه الحدود العراقية. চলতি মাসে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সংঘর্ষে টালমাটাল হয়ে পড়ে দেশটির নিরাপত্তা পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সাদ্দাদি কারাগার ওই এলাকা থেকে সরে যায় কুর্দিরা। ক্ষমতা হাতবদলের সুযোগ নিয়ে কারাগার থেকে পালায় সেখানে অবস্থানরত আইএস বন্দীরা। এরপর থেকে দেশটিতে কড়া নিরাপত্তা জারি রয়েছে। পালিয়ে যাওয়া কারাবন্দীদের আটক করতে চলছে তল্লাশি। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে আইএস বন্দীদের ইরাকে স্থানান্তর শুরু করেছে। আগামী কয়েকদিনে অন্তত ৭,০০০ বন্দীকে বাগদাদে পাঠানোর পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের। সেখানে অভিযুক্তদের বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে শিয়া আল সুদানির সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।